ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, আজকে তার 13 নম্বর পার্ট আমরা আলোচনা করব। আজ থেকে শুরু হবে ভারতের জলবায়ু। ভারতের যে জলবায়ু রয়েছে এই বিষয়ে আজকে প্রথম পার্ট। আমরা এই টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব এবং কি কি পড়তে হবে তোমাদের অবশ্যই দাগিয়ে দিব। চলো, অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এর আগে যে 12টি পার্ট রয়েছে, যা আমাদের ভূপ্রকৃতি থেকে শুরু করে নদ নদী সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা দেখতে পারো। তো চলো দেখো, ভারতের যে জলবায়ু রয়েছে, প্রথমেই মনে রাখতে হবে ভারত একটি বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর দেশ। ভারত হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর দেশ। আর এই জলবায়ুটা মূলত ক্রান্তীয় মৌসুমী বায়ুর প্রভাবে হয়। এই জন্য ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে কী ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, মনে রাখবে। তাহলে ভারতবর্ষের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রককে তো মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু ভারতের জলবায়ু নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জন্য মৌসুমী বায়ুকে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক বলা হয়, মনে রাখবে। তাছাড়াও মনে রাখবে, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু রয়েছে এর প্রভাবে প্রায় 90%-এরও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এই মৌসুমী বায়ুর প্রভাবে। কী ধরনের মৌসুমী বায়ু? দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু রয়েছে তার প্রভাবে ভারতের কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ 90%-এরও বেশি বৃষ্টিপাত কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে। ঠিক আছে, তারপর যেটা পড়তে হবে, দেখো তোমরা সকলেই জানো যে ভারতের যে আবহাওয়া দপ্তর রয়েছে তার ভিত্তিতে জলবায়ুকে কি করেছে, 4টি ভাগে মূলত ভাগ করেছে: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। যদিও এই 4টি ঋতু ছাড়াও ভারতের নানা রকম বৈচিত্র্যপূর্ণ জলবায়ু দেখতে পাওয়া যায়। এই জন্য ভারতকে বৈচিত্র্যময় এক জলবায়ুর দেশ বলা হয়। তো এর মধ্যে কি কি বৈচিত্র্য রয়েছে? যেমন উত্তর যে হিমালয়ের পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু হিমশীতল জলবায়ু লক্ষ্য করা যায়, অর্থাৎ সেখানে তুষারপাতও ঘটে। গ্রীষ্মকালে রাজস্থানের যে মরুভূমি রয়েছে সেখানে অত্যন্ত উষ্ণ গরম জলবায়ু দেখতে পাওয়া যায় এবং গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। সূর্যের উত্তরায়ণের ফলে গ্রীষ্মকালে সমগ্র ভারত জুড়ে কিন্তু উষ্ণতা বেঁচে থাকে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে শীতকালে উষ্ণতা কমে এবং বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, মনে রাখবে। তারপরে বায়ু প্রভাবের যে বৈচিত্র্য, গ্রীষ্মের শেষের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ভারতে প্রবেশ করে। তাহলে এই কোশ্চেনটা মনে রাখতে হবে, কোন সময় ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? তো গ্রীষ্মের শেষের সময়, অর্থাৎ গ্রীষ্ম যখন শেষ হয় এবং বর্ষা যে সূত্রপাত ঘটে তার কারণই হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে। তারপর শরৎকালে কি হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু কি করে? ভারতবর্ষ থেকে ফিরে যায়। যখন শরৎকাল ঘটে ঠিক সেই সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারত থেকে কিন্তু ফিরে যায়। আর এই মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে, অর্থাৎ শরৎকালে বাংলাতে যাকে বলে আশ্বিন মাসে, উপকূল অঞ্চলে বিশেষ ঝড় দেখতে পাওয়া যায়, যা আশ্বিনের ঝড় নামে পরিচিত। তাহলে আশ্বিনের ঝড় কার প্রভাবে ঘটে? শরৎকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে আশ্বিনের ঝড় হয়ে থাকে। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর দেখো, ঋতু অনুযায়ী ভারত মহাসাগরে যে মৌসুমী বায়ু প্রবাহ ঘটে তা কিন্তু 180 ডিগ্রি পরিবর্তন ঘটে, মনে রাখবে, 180 ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো উষ্ণ স্থানীয় বায়ু কালবৈশাখী। পশ্চিমবঙ্গে এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু প্রভাবিত হয় যা কালবৈশাখী নামে পরিচিত। আর উত্তর পশ্চিম ভারতের লু এবং আধি এই ধরনের কিন্তু বায়ু প্রবাহিত হয়। উষ্ণ বায়ু উত্তর পশ্চিম ভারতের লু এবং আধি, এবং পশ্চিমবঙ্গে কালবৈশাখী। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু উষ্ণ স্থানীয় কিন্তু বায়ু। কোথাকার? ভারতের। একটা হচ্ছে কালবৈশাখী,
একটা হচ্ছে লু আর একটা হচ্ছে আধি। মনে রাখবে কোনটা কোন জায়গায় প্রভাবিত হয়, অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো, পার্বত্য অঞ্চলের শীতল যে বায়ু রয়েছে, যা অত্যন্ত ভারী হয়ে নিচে নেমে আসে এবং উষ্ণতার বৈপরীত্য ঘটায়, তো এটাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। তো পার্বত্য অঞ্চলের শীতল ভারী ভারী বায়ু কি নামে পরিচিত? ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। তারপর মনে রাখবে, দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে সমুদ্র বায়ু কিন্তু প্রবাহিত হয়। মনে রাখবে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সমুদ্র বায়ু কোন সময়ে প্রভাবিত হয়? মনে রাখবে দিনের বেলায়। আর স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলায়। দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সমুদ্র বায়ু, এবং রাতের বেলায় অথবা ভোরবেলায়, মনে রাখবে রাতের বেলায় এবং ভোরবেলায় স্থলভাগ থেকে জলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে স্থলবায়ু। তারপর দেখো, শীতকালে ভূমধ্য সাগর থেকে আসা পশ্চিমী বায়ুর প্রভাবে কিন্তু ভারতে বৃষ্টিপাত হয়। কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে শীতকালে ভারতে যে বৃষ্টিপাত হয় তার কারণটা কি? তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো কি দেখব, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। দেখো বৃষ্টিপাতের তারতম্য। দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু রয়েছে ভারতে প্রবেশ করলে প্রায় 90%-এরও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, এবং উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কিন্তু শুষ্ক অবস্থার সৃষ্টি হয়। এছাড়াও মনে রাখবে, খামখেয়ালি মৌসুমী বায়ুর প্রভাবের জন্য কোনো জায়গায় অধিক বৃষ্টিপাত, আবার কখনো কম বৃষ্টিপাত হয়ে থাকে। যদি মৌসুমী বায়ু তার প্রবেশ করার পূর্বে ভারতে প্রবেশ করে তাকে কিন্তু তখন কিন্তু বন্যা হয়, আর সময়ের পরে যদি প্রবেশ করে মৌসুমী বায়ু তাহলে কিন্তু খরার সৃষ্টি হয়। তাহলে ভারতে কখন বন্যা হয় এবং কখন খরা হয় এটা মনে রাখবে। যদি মৌসুমী বায়ুটা তার সময়ের আগে প্রবেশ করে ভারতে তবে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, আর পরে যদি প্রবেশ করে তাহলে খরা হওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখো, কেরালার মালাবার উপকূলে, মনে রাখবে কেরালার মালাবার উপকূলে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে, এই জন্য সেখানে মৌসুমে বিস্ফোরণ ঘটে, সেটা মনে রাখবে, এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়াও পশ্চিমঘাট পর্বত, মেঘালয় মালভূমি প্রত্যেকটা স্থানে মৌসুমী বায়ু কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত ঘটায়। ভূমধ্য সাগর থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে যে বৃষ্টিপাত হয় তার পরিমাণ হচ্ছে 5 থেকে 10%। ঠিক আছে, মনে রাখবে। দেখো, উত্তর দিকে যে পার্বত্য অঞ্চল রয়েছে এটা থাকার জন্য সেখানে নাতিশীতোষ্ণ বা শীতল জলবায়ু দেখা যায়। তারপরে সমুদ্র উপকূল যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। আবার সমুদ্র থেকে ভেতরের দিকে যে অঞ্চল রয়েছে সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। আবার পশ্চিমে রাজস্থান অঞ্চলে অধিক উষ্ণতার কারণে সেখানে মরু জলবায়ুর অবস্থান দেখা যায়। তো এই যে সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ এবং চরম ভাবাপন্ন, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। কী ধরনের কোশ্চেন আছে? মনে করো তোমাকে একটা শহরের নাম দিবে আর বলবে যে এখানকার জলবায়ু কী ধরনের, নাতিশীতোষ্ণ, সমভাবাপন্ন, না চরম ভাবাপন্ন, না কীরকম। তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা দিয়েছে সেটা কোথায় অবস্থিত। উত্তর দিকের পার্বত্য অঞ্চল যদি হয় তাহলে সেটা নাতিশীতোষ্ণ বা শীতল হতে পারে। যদি সমুদ্র উপকূলের কোনো শহর হয় তবে তার জলবায়ু সমভাবাপন্ন হবে, এবং যদি সমুদ্র থেকে একটু দূরে হয় তাহলে সেখানে হবে চরম ভাবাপন্ন। আর মরুভূমি অঞ্চলে হলে সেখানে মরু জলবায়ু দেখতে পাওয়া যাবে। তো এইভাবে তোমরা কিন্তু অপশানগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো, ভারতবর্ষকে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশও কিন্তু বলা হয়। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, অর্থাৎ এই যে মৌসুমী জলবায়ুর দেশ ভারতবর্ষ, সেখানে উষ্ণ যেমন থাকে আর্দ্রতাও থাকে এবং ক্রান্তীয় অঞ্চলও সৃষ্টি হয়। সব ধরনের এই জলবায়ুর জন্য উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় এই ভারতবর্ষকে। ঠিক আছে, সেখানে যেমন জলবায়ুর বৈচিত্র্য অনেক বেশি, এই জন্য বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর দেশও বলা হয়। ঠিক আছে, নানা রকম কিন্তু কারণ রয়েছে। এবার দেখো, ভারতের যে জলবায়ুর নিয়ন্ত্রক বা তাদের যে কারণ,
এগুলো থেকে মোটামুটি যেগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে আমি একটু বলে দিচ্ছি যে কোনটা কোনটা পড়বে, ঠিক আছে। তো প্রথমে দেখো যে ভারতের যে মাঝখানে কর্কট ক্রান্তি রেখা রয়েছে, এটা বিস্তৃত হওয়ার জন্য কিন্তু এটা উষ্ণমণ্ডলের অন্তর্গত। অর্থাৎ ভারতের, তোমরা সকলে জানো যে মাঝখানে কর্কট ক্রান্তি রেখা থাকে, যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই জন্য সেখানে কিন্তু জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ উষ্ণ মণ্ডলের অন্তর্গত হয়ে থাকে, ঠিক আছে। এটা বলবো। আর এখানে ছোট্ট একটা পয়েন্ট রয়েছে, দেখে মনে রাখবে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু কমে, আর পর্বতের উপর হিমশীতল আবহাওয়ার সৃষ্টি হয়, এই পয়েন্টটা মনে রাখবে। যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু উষ্ণতা কমবে, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট মধ্যে যদি বলা হয় তেমন কিছু নেই এগুলোতে, নিচের দিকে চলে আসি। ছোট ছোট কিছু পয়েন্ট রয়েছে, তোমরা দেখে নেবে জাস্ট এগুলো, ঠিক আছে। এবার একটু বলে দিই জেট বায়ু সম্পর্কে, একটু বলে দিই জেট বায়ুটা একটু পরে রাখতে হবে। জেট বায়ুটা কি একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। যে ট্রপোস্ফিয়ারের উপরে 9 থেকে 12 কিমি উচ্চতায় আঁকাবাঁকা পথে মৌসুমী বায়ু কিন্তু কি হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়। সব জায়গায় নয়, কোথায় না, ট্রপোস্ফিয়ারের যে উপরের অঞ্চল রয়েছে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। অনেক সময় এই কোশ্চেনটা আসে যে ট্রপোস্ফিয়ারের যে উচ্চতা রয়েছে সেটি কত। তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার আমরা করিয়েছি, সেখান থেকে দেখতে পারো বিভিন্ন যে বায়ুর স্তর রয়েছে সেখানে কার উচ্চতা কত সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো ট্রপোস্ফিয়ারের উপরে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করা যায়, কি জিনিস, যে এই উচ্চতায় আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু এক বিশেষ প্রকারের বায়ু প্রবাহিত হয়, এটাকে বলা হয় জেট বায়ু, ঠিক আছে। আর এটা কি করে, যার উপর ভিত্তি করে, যার অবস্থানের উপর নির্ভর করে মৌসুমী বায়ুর কিন্তু আগমন এবং প্রত্যাবর্তন ঘটে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তাহলে মৌসুমী বায়ুর যে আগমন এবং প্রত্যাবর্তন এটা কার উপর নির্ভর করে ঘটে, তো অবশ্যই মনে রাখবে জেট বায়ু। উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু যেটা রয়েছে, যা ভারতের ওপর অবস্থান করলে মৌসুমী বায়ু কিন্তু প্রত্যাবর্তন করে। যদি উপক্রান্তীয় অঞ্চলে পশ্চিমী জেট বায়ু ভারতের উপর অবস্থান করে তখন মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে। আর ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু যদি ভারতের মাঝখানে অবস্থান করে তাহলে নিম্নচাপের সৃষ্টি হয় এবং মৌসুমী বায়ু কিন্তু ভারতে প্রবেশ করে। তো অ্যাকচুয়ালি জেট বায়ুর উপরে কিন্তু নির্ভর করছে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন, এটা মনে রাখবে। তারপর পশ্চিমী ঝঞ্ঝা, এটিও ইম্পর্টেন্ট। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা ভারতের জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, কারণ শীতকালে যে বৃষ্টিপাত হয়ে থাকে তা কিন্তু মূলত ভূমধ্য সাগর থেকে আসা নিম্নচাপযুক্ত যে বায়ু রয়েছে মৌসুমী বায়ু তার প্রভাবে ঘটে, ঠিক আছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কি ঘটে, শীতকালে বৃষ্টিপাত, এইটা মনে রাখবে। তারপর দেখো কি পড়তে হবে, দেখো ঘূর্ণবাতের সৃষ্টি, এই পয়েন্ট থেকে একটা জিনিস মনে রাখবে যে শরৎকালে মৌসুমী বায়ু যখন ফিরে যায় তখন অক্টোবর এবং নভেম্বর মাসের কিন্তু কি হয়, বঙ্গোপসাগর যে উপকূল অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আশ্বিনের ঝড় হয়। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড় হয়। তো ইংরেজি মাসটা মনে রাখবে, অক্টোবর এবং নভেম্বর মাস যখন শরৎকাল চলে তখন কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়, ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং আশ্বিনের ঝড় লক্ষ্য করা যায়। এল নিনো এবং লা নিনা, এটা ইম্পর্টেন্ট। দক্ষিণ আমেরিকার চিলি, পেরু এবং ইকুয়েডের এই যে উপকূল রয়েছে এর উষ্ণ স্রোত এল নিনো এবং শীতল স্রোত লা নিনো, যা ভারতের জলবায়ু কিন্তু নিয়ন্ত্রণ করে। মৌসুমী বায়ু ছাড়াও কি হয়, এল নিনো এবং লা নিনো কিন্তু কি করে, ভারতের জলবায়ু কিন্তু নিয়ন্ত্রণ করে। কিভাবে, দুটো জিনিস মনে রাখবে যে দক্ষিণ আমেরিকার চিলি, পেরু এবং ইকুয়েডরের উপকূল অঞ্চলের উষ্ণ স্রোত, মনে রাখবে উষ্ণ স্রোত এল নিনো এবং শীতল স্রোত লা নিনো, এরা কি করে, মনে রাখবে এল নিনোর
বছর যদি ভারতবর্ষে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে এবং খরা সৃষ্টি হয়, তাহলে এল নিনোর বছর, অর্থাৎ যে বছর এল নিনো হয়, অর্থাৎ উষ্ণ স্রোত ভারতের উপর আসে, সেই সময় কি হবে না খরার সৃষ্টি হবে। আর যে বছর লা নিনা কিন্তু প্রবেশ করবে ভারতে, তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ঘটবে। এল নিনো এর অর্থ হচ্ছে উষ্ণ সমুদ্রস্রোত, আর এর আরেকটা অর্থ হচ্ছে দুরন্ত বালক। লা নিনো এটি একটি শীতল সমুদ্রস্রোত, যার অর্থ ছোট বালক, মনে রাখবেন না, সঠিক এই ছোট বালিকা, ঠিক আছে, একটু মিস্টেক হলো। এল নিনো মানে হচ্ছে উষ্ণ সমুদ্রস্রোত, যার অর্থ দুরন্ত বালক, আর লা নিনোর অর্থ হচ্ছে শীতল সমুদ্রস্রোত, যার অর্থ ছোট বালিকা, ঠিক আছে। এল নিনোর প্রভাবে ভারতে খরা হয়, আর লা নিনোর প্রভাবে ভারতে বন্যা হয়, এটা কিন্তু মনে রাখবে। এল নিনো এবং লা নিনো দেখতে পাওয়া যায় কোথায়? দক্ষিণ আমেরিকার চিলি, পেরু এবং পশ্চিম যে উপকূল রয়েছে প্রশান্ত মহাসাগর, সেখানেও। এছাড়াও ইকুয়েডর উপকূল রয়েছে। ভূমধ্য সাগর থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতে 5 থেকে 10 সেন্টিমিটার কিন্তু বৃষ্টিপাতও হয়ে থাকে, ঠিক আছে। তো মোটামুটি এই যে জলবায়ুর যে নিয়ন্ত্রক রয়েছে এগুলো সম্পর্কে বললাম, এবং কিভাবে কোথায় কি ধরনের জলবায়ুর পরিবর্তন ঘটে এগুলো সম্পর্কে বললাম। এর পরের ক্লাসে আমরা কি করব, ভারতের যে জলবায়ুর যে বিভিন্ন অঞ্চল রয়েছে, যেমন বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল, কখন কি হয়, তার বায়ু প্রবাহ কি, বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত, নানা রকমের বৈশিষ্ট্য, এই সম্পর্কে আলোচনা করব পরের দিন। তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখবে, পরের দিন কিন্তু এর থেকেও আরও ইম্পর্টেন্ট ক্লাস হবে। তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস করবে। তোমাদের পুরো ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমি কভার করব, যা তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু এটি একটি মাধ্যমিক লেভেলের বই, ওই জন্য একটু হয়তো কম্পিটিটিভের বই থেকে একটু অন্য ধরনের কোশ্চেনগুলো রয়েছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ দিন দিন যে হারে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডিটেলসে না পড়লে কিন্তু মুশকিল। তো অবশ্যই তোমরা রেগুলার ক্লাসগুলো করো। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।